একটা বিশাল বাড়ি তৈরির কথা ভাবা যাক। শুরুটা হয় একটা ইট দিয়ে। অনেকগুলো ইট মিলে তৈরি হয় একটা দেয়াল, কয়েকটা দেওয়াল মিলে একটা ঘর, আর অনেকগুলো ঘর মিলে পুরো বাড়িটা। হ্যাঁ। জীবদেহ তৈরির গল্পটাও কিন্তু অনেকটা এমনই। আমাদের আজকের আলোচনার বিষয় জীবদেহের এই আশ্চর্য গঠন। আমাদের হাতে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের কিছু অসাধারণ তথ্য আছে। আমরা শুধু তথ্যগুলো পড়ব না, বরং এর পেছনের মূল ধারণাটা বোঝার চেষ্টা করব। কিভাবে একটা ক্ষুদ্র একা কোষ থেকে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরির মতো বিশাল কর্মযজ্ঞ সম্ভব হয়। ঠিক তাই। আজকের আলোচনার মূল লক্ষ্য শুধু এটা জানা নয় যে কোষের পর কলা বা টিস্যু আসে, তারপর অঙ্গ। আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই স্তরবিন্যাসের দরকারটা কি, কেন একটা জীব শুধু একগাধা কোষের স্তূপ নয়। এর পেছনে লুকিয়ে আছে জীববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধারণা, মানে শ্রমবিভাজন বা ডিভিশন অফ লেবার। শ্রমবিভাজন, আচ্ছা। আমরা দেখব কিভাবে এই কাজ ভাগ করে নেওয়ার নীতিটা উদ্ভিদ আর প্রাণী জগৎকে আজকের এই জটিল রূপে পৌঁছাতে সাহায্য করেছে। এটা শিক্ষার্থীদের জন্য শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, বরং জীববিজ্ঞানের মূল ভিত্তিটা অনুভব করার একটা সুযোগ। দারুণ। তাহলে চলুন একটা কোষের একার জগৎ থেকে বেরিয়ে তার দলবদ্ধ হয়ে ওঠার এই অবিশ্বাস্য যাত্রার গভীরে প্রবেশ করা যাক। তাহলে প্রথমেই সংগঠনের মূল ধারণাটা পরিষ্কার করা যাক। আমাদের সূত্রগুলো বলছে জীবদেহ একটা সুশৃঙ্খল স্তরভিত্তিক সংগঠনের ফল। এই বিশাল সংগঠনের একেবারে গোড়ার একক, মানে সেই প্রথম ইটটা কি? সেই প্রথম ইটটা হল কোষ বা সেল, জীবদেহের গঠন আর কাজের মূল একক। প্রতিটি জীব, সে যত বড়ই হোক না কেন, তার জীবন শুরু করে একটা মাত্র কোষ থেকে। একটা মাত্র কোষ থেকে? হ্যাঁ। আর মজার ব্যাপার হল, এই একটা কোষের মধ্যেই কিন্তু একটা সম্পূর্ণ জীবদেহ তৈরির নীল নকশা বা ব্লুপ্রিন্টটা দেওয়া থাকে। একটা একা কোষ তো সব কাজ নিজেই করে, খাবার খোঁজা, শক্তি তৈরি করা, বংশবৃদ্ধি করা। কিন্তু যখন অনেক কোষ একসঙ্গে হয় তখন কি হয়? তারা কি সবাই একই কাজ করতে থাকে? এখানেই আসে আসল চমক। তারা সবাই একই কাজ করে না। তখনই তৈরি হয় কলা বা টিস্যু। ভাবুন একটা কারখানার কথা। সেখানে কি সবাই সবকিছু করে? না না, আলাদা আলাদা বিভাগ থাকে। ঠিক। কেউ কাঁচামাল আনে, কেউ যন্ত্র চালায়, কেউ প্যাকিং করে। টিস্যুও ঠিক সেরকম। একই উৎস থেকে তৈরি হওয়া একদল কোষ যখন একটা নির্দিষ্ট কাজ করার জন্য জোট বাঁধে, তখন তাকে কলা বলে। এই যে কাজ ভাগ করে নেওয়া, এটাই হল শ্রমবিভাজন। আচ্ছা, এই শ্রম বিভাজন। এর ফলে দক্ষতা বহুগুণ বেড়ে যায়, আর এটাই বহুকোষী জীবের সাফল্যের মূল চাবিকাঠি। বাহ, কারখানার উপমাটা দারুণ। তাহলে যদি কোষ হয় কারখানার শ্রমিক আর কলা বা টিস্যু হয় কারখানার বিভিন্ন বিভাগ, তাহলে এর পরের ধাপটা কি? ঠিক ধরেছেন। কারখানার বিভিন্ন বিভাগ, যেমন প্রোডাকশন, প্যাকেজিং, কোয়ালিটি কন্ট্রোল, এগুলো মিলে যেমন একটা সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি হয়, তেমনি বিভিন্ন ধরনের কলা বা টিস্যু মিলে যখন একটা নির্দিষ্ট বড় কাজ করে, তখন তৈরি হয় অঙ্গ বা অর্গান। যেমন? যেমন ধরুন, হৃৎপিণ্ড একটা অঙ্গ। এখানে পেশিকলা আছে যা পাম্প করে, স্নায়ুকলা আছে যা সংকেত পাঠায়, আবার যোজক কলা আছে যা সবকিছুকে ধরে রাখে। সবাই মিলে একটাই কাজ করছে, রক্ত সঞ্চালন। ব্যাপারটা পরিষ্কার হচ্ছে। আর যখন এরকম কয়েকটি অঙ্গ একসঙ্গে কোনো একটা বড় মিশনের জন্য কাজ করে, যেমন ধরুন খাবার হজম করা, তখন তাকে বলে তন্ত্র বা সিস্টেম। যেমন পরিপাক তন্ত্র। এখানে মুখ, পাকস্থলী, অন্ত্র, এরকম অনেকগুলো অঙ্গ একসঙ্গে কাজ করে খাবার হজম করার জন্য। শ্বসনতন্ত্রও তো সেরকমই। একদম। একইভাবে শ্বাস-প্রশ্বাস চালানোর জন্য আছে শ্বসনতন্ত্র। আর এই সমস্ত তন্ত্র যখন একে অপরের সাথে সমন্বয় করে চলে, তখনই তৈরি হয় একটা সম্পূর্ণ জীবদেহ বা অর্গ্যানিজম। কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, আর সবশেষে পূর্ণাঙ্গ দেহ। এই স্তরবিন্যাসই হল সরল থেকে জটিল জীব তৈরির মূলমন্ত্র। আচ্ছা, এই স্তরবিন্যাসের মূল ধারণাটা তো বোঝা গেল। এবার চলুন উদ্ভিদের জগতে ঢুমারা যাক। ওরা তো আমাদের মতো দৌড়ঝাঁপ করে না, এক জায়গায় স্থির থাকে। ওদের শরীরের গঠন নিশ্চয়ই এই স্থির থাকার জীবনযাত্রার সঙ্গে মানিয়েই তৈরি হয়েছে। ওদের কলার বিন্যাসটা কী রকম? দারুণ প্রশ্ন। উদ্ভিদের জীবনযাত্রার দুটো মূল চাহিদা। এক,
এক জায়গায় দাঁড়িয়ে থেকে বেড়ে ওঠা, আর 2 নিজের খাবার নিজে তৈরি করা। এই দুটো কাজকে মাথায় রেখেই ওদের কলা তৈরি হয়েছে। আচ্ছা, বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদ কলা মূলত 2 প্রকারের। প্রথমটি হল ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু। একে বলতে পারেন উদ্ভিদের গ্রোথ ইঞ্জিন বা সার্বক্ষণিক নির্মাণ এলাকা। নির্মাণ এলাকা মানে এখানে নতুন কোষ তৈরি হতে থাকে। একদম। এই কলার কোষগুলো অপরিণত, কিন্তু এদের একটা সুপার পাওয়ার আছে। এরা অবিরাম বিভাজিত হতে পারে। ঠিক যেমন একটা নির্মাণাধীন বাড়ির এক কোণায় ইট, বালি, সিমেন্ট ক্রমাগত আসতেই থাকে। কোথায় থাকে এগুলো? এই কলাটাকে উদ্ভিদের একেবারে ডগায়, মূল আর কাণ্ডের অগ্রভাগে। তাই গাছ লম্বায় বাড়ে, আবার কাণ্ডের পাশেও থাকে, তাই গাছ মোটা হয়। নতুন পাতা, ফল বা ক্ষতস্থান সারানোর কাজটাও এরাই করে। তার মানে একটা গাছ যতদিন বাঁচে এই ভাজক কলাও ততদিন সক্রিয় থাকে। কিন্তু সব কোষ তো আর সারা জীবন ধরে বিভাজিত হতে পারে না। তাদের তো নির্দিষ্ট কাজ করতে হয়। সেই কোষগুলোর কি হয়? ঠিক এখানেই দ্বিতীয় প্রকার কলার প্রবেশ ঘটছে, স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। ভাজক কলার যে কোষগুলো বিভাজিত হতে হতে একটা সময় গ্র্যাজুয়েট হয়ে যায়, অর্থাৎ বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে এবং একটা নির্দিষ্ট আকার আর দায়িত্ব পায়, তারাই স্থায়ী কলা। মানে অভিজ্ঞ শ্রমিকদের মতো। হ্যাঁ, বলা যেতে পারে। এরা হলো সেই কারখানার অভিজ্ঞ শ্রমিক যারা এখন একটা নির্দিষ্ট কাজেই পারদর্শী। এই স্থায়ী কলার মধ্যেও তো নিশ্চয়ই বিভিন্ন বিভাগ আছে, তাই না? অবশ্যই। গঠন অনুযায়ী স্থায়ী কলা আবার 2 ধরনের। প্রথমটা হলো সরল স্থায়ী কলা, যেখানে সব কোষ দেখতে এবং কাজে একই রকম। এর মধ্যে 3 জন প্রধান সদস্য আছে। কারা তারা? প্রথমজন প্যারেনকাইমা। এরা হলো উদ্ভিদের সবথেকে সাধারণ এবং সব কাজের কাজী কোষ। খাদ্য তৈরি করা, জমিয়ে রাখা সবটাই করে। কচুরিপানার মতো জলজ উদ্ভিদ যে জলে ভাসে, তার পেছনেও আছে এই প্যারেনকাইমা। ও আচ্ছা। যখন এদের মধ্যে বাতাস জমা থাকে, তখন এদের বলে অ্যারেনকাইমা। আর বাকি 2 জন? দ্বিতীয়জন কোলেনকাইমা। এরা গাছকে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেয়। ঝড়ে গাছের ডালপালা যে কিছুটা বেঁকে গিয়েও ভাঙে না, তার পেছনে এদের অবদান আছে। আর তৃতীয়জন হল স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা। হ্যাঁ, এরা হল উদ্ভিদের বডিগার্ড। এরা মৃত আর খুব শক্ত কোষ দিয়ে তৈরি। এদের একমাত্র কাজ হল গাছকে যান্ত্রিক দৃঢ়তা বা কাঠিন্য দেহ। দাঁড়ান। মৃত কোষ? একটা জীবন্ত গাছের শরীরে মৃত কোষ থাকছে, এটা কি গাছের জন্য ক্ষতিকর নয়? চমৎকার প্রশ্ন। না, ক্ষতিকর তো নয়ই, বরং এটাই এর সবচেয়ে বড় সুবিধা। মৃতকোষ হওয়ার কারণে এদের ভেতরে কোনো সজীব অংশ থাকে না, পুরোটাই শক্ত প্রাচীর। তাই এরা প্রচণ্ড চাপ সহ্য করতে পারে। যেমন? নারকেলের ছোবড়া, পাটের আঁশ, এগুলো সবই স্ক্লেরিনকাইমা কলার উদাহরণ। এরা গাছকে একটা শক্ত কাঠামো দেয়। বাহ, দারুণ তো। এটা গেল সরল কলার কথা। আর জটিল স্থায়ী কলা বলতে কি বোঝায়? জটিল স্থায়ী কলা হলো একটা টিম। এখানে একাধিক ধরনের কোষ একসঙ্গে মিলে একটা বড় কাজ করে। উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ হল পরিবহন। মূল থেকে জল উপরে পাঠানো আর পাতায় তৈরি খাবার সারা দেহে ছড়িয়ে দেওয়া। তাই এদের সংবহন কলা বা উদ্ভিদের পাইপলাইন সিস্টেমও বলা হয়। পাইপলাইন সিস্টেম? হ্যাঁ, এর 2টো প্রধান লাইন, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম, খুব পরিচিত 2টো নাম। এদের কাজটা আরেকটু গভীরে গেলে কেমন হয়? জাইলেমের কাজ হল মূল থেকে জল আর খনিজ লবণকে টেনে পাতায় পৌঁছে দেওয়া। এটা একটা একমুখী রাস্তা, সবসময় ওপরের দিকে। শুধু উপরের দিকে? হ্যাঁ, আর মজার ব্যাপার হল জাইলেম কলাও মূলত মৃত কোষ দিয়ে তৈরি। কারণটা সেই স্ক্লেরেনকাইমার মতোই, শক্ত কাঠামোর জন্য। এটা শুধু জলের পাইপই নয়, গাছকে একটা শক্ত অবলম্বনও দেয়। আচ্ছা, আর ফ্লোয়েম? আর ফ্লোয়েমের কাজ হল পাতায় তৈরি হওয়া খাবার গ্লুকোজ গাছের সব জীবন্ত অংশে পৌঁছে দেওয়া, ফলে মূলে, কাণ্ডে সবখানে। এটা দ্বিমুখী রাস্তা। আর যেহেতু খাবার পরিবহনের মতো একটা সক্রিয় কাজের জন্য শক্তি লাগে, তাই ফ্লোয়েম কলা কিন্তু জীবন্ত কোষ দিয়ে তৈরি। ও, তার মানে একটা মৃত আর একটা জীবন্ত? একদম। এই জীবন্ত আর মৃতের সমন্বয়ে গাছকে একই সাথে দৃঢ় আর সচল রাখে। উদ্ভিদের এই স্থিতিশীল কিন্তু নিখুঁত জগতের কথা তো বোঝা গেল, কিন্তু আমরা প্রাণীরা যারা দৌড়াই, চিন্তা করি, শিকার করি, আমাদের শরীরের গঠন তো সম্পূর্ণ ভিন্ন হওয়ার কথা।
এখানকার কোষগুলো নিজেদের কিভাবে সাজিয়েছে? ঠিক তাই। প্রাণীদের জীবনযাত্রা অনেক বেশি গতিশীল আর জটিল, তাই তাদের কলাগুলো অনেক বেশি বৈচিত্র্যময়। কাজের ওপর ভিত্তি করে প্রাণী কলাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, কি কি সেগুলো? প্রথমটি হল আবরণী কলা বা এপিথিলিয়াল টিস্যু। আবরণী মানে যা আবরণ বা আস্তরণ তৈরি করে, যেমন আমাদের ত্বক। একদম। এই কলা আমাদের দেহের বাইরের ত্বক এবং ভেতরের সমস্ত অঙ্গের, যেমন পাকস্থলী, ফুসফুস, রক্তনালী, এদের ভেতরের এবং বাইরের আস্তরণ তৈরি করে। এর কাজ হল সুরক্ষা, শোষণ এবং ক্ষরণ। তার মানে ত্বক যেমন আমাদের বাইরের জীবাণু বা আঘাত থেকে বাঁচায়। ঠিক তেমনি অন্ত্রের ভেতরের আবরণী কলা খাবার থেকে পুষ্টি শোষণ করে। তার মানে আমার শরীরের বাইরে আর ভেতরের প্রায় সমস্ত সারফেসই এই কলা দিয়ে তৈরি। এটা তো আমি আগে এভাবে ভাবিনি। আচ্ছা, সব জায়গার কোষের আকৃতি কি একই রকম? ত্বকের কোষ আর পাকস্থলীর কোষ কি এক? না, এখানেই এর বিশেষত্ব। কাজের উপর ভিত্তি করে এদের আকার বদলে যায়। যেখানে সুরক্ষাটাই মূল কাজ, যেমন ত্বক, সেখানে কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা হয়, যাতে একটা মজবুত স্তর তৈরি হয়। আচ্ছা। আবার যেখানে ক্ষরণের কাজ হয়, যেমন বিভিন্ন গ্রন্থিতে, সেখানে কোষগুলো ঘনক বা কিউবের মতো হয়। আরও একটা অবাক করা বিষয় হল, আমাদের চুল, নোখ, পাখির পালক বা গরুর শিং, এগুলোও কিন্তু এই আবরণী কলারই পরিবর্তিত রূপ। দারুণ। আচ্ছা, দ্বিতীয় প্রকারটি কি? দ্বিতীয়টি হল যোজক কলা বা কানেকটিভ টিস্যু। নাম থেকেই বোঝা যাচ্ছে এর প্রধান কাজ হল সংযোগ স্থাপন করা। এরা দেহের বিভিন্ন অঙ্গ আর কলার মধ্যে যোগাযোগ রাখে, দেহের কাঠামো তৈরি করে এবং ভার বহন করে। আমাদের সূত্রগুলোতে একটা বেশ অদ্ভুত উদাহরণ দেওয়া আছে। রক্তকে যোজক কলা বলা হয়েছে। এটা আমার কাছে একটু গোলমেলে লাগছে। যোজক শব্দটা শুনলে মনে হয় কিছু একটা শক্ত করে ধরে রাখছে, যেমন আঠা বা সিমেন্ট। কিন্তু রক্ত তো তরল আর সারাক্ষণ বয়ে চলেছে। এটা কিভাবে যোজক কলা হয়? এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। আসলে যোজক কলার মূল বৈশিষ্ট্য তার কোষগুলো নয়, বরং কোষের বাইরে থাকা ধাত্র বা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স তরল, অর্ধতরল বা কঠিন হতে পারে। ও আচ্ছা। রক্তের ক্ষেত্রে এর কোষগুলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এরা রক্তরস নামের এক তরল ম্যাট্রিক্সে ভেসে থাকে। আর রক্ত সারা শরীরে অক্সিজেন, পুষ্টি, হরমোন বয়ে নিয়ে গিয়ে বিভিন্ন অঙ্গের মধ্যে এক অসাধারণ সংযোগ তৈরি করে। তাই এটি একটি তরল যোজক কলা। আর কঠিন যোজক কলা? অন্যদিকে অস্থি বা বোন হল কঠিন যোজক কলা, যার ম্যাট্রিক্স ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়ে আমাদের দেহের কাঠামোটা ধরে রাখে। আবার নাকের ডগায় বা কানের পিনায় থাকা নরম হাড় বা তরুণাস্থি ও আরেক ধরনের যোজক কলা। এমনকি শরীরে জমে থাকা মেদও এক ধরনের যোজক কলা, যা শক্তি সঞ্চয় করে আর শরীরকে গরম রাখে। তার মানে রক্ত থেকে হাড় পর্যন্ত এই বিশাল বৈচিত্র্য একই পরিবারের সদস্য। জীববিজ্ঞানের শ্রেণীবিভাগ সত্যি অবাক করার মতো। আচ্ছা, তৃতীয় প্রকার কলাটি নিশ্চয়ই নড়াচড়ার সঙ্গে যুক্ত? একদম ঠিক ধরেছেন। তৃতীয়টি হল পেশি কলা বা মাসকুলার টিস্যু। এরাই আমাদের দেহের ইঞ্জিন। ইঞ্জিন? হ্যাঁ, এই কলার কোষগুলো সংকোচন আর প্রসারণ করতে পারে, আর এর ফলেই আমরা নড়াচড়া করতে পারি, হাঁটা, কথা বলা, চোখের পলক ফেলা, এমনকি আমাদের মুখের নানা অভিব্যক্তি, এই সব কিছুর পেছনেই আছে পেশিকলা। এই পেশি কি সব আমাদের ইচ্ছামতো চলে? না, কিছু পেশি আমাদের কথা শোনে, যেমন হাতের বা পায়ের পেশি। আমরা ইচ্ছে করলে এদের নাড়াতে পারি, এদের বলে ঐচ্ছিক পেশি। আবার কিছু পেশি আছে যারা নিজেদের ছন্দে, কারোর নির্দেশে তোয়াক্কা না করে সারা জীবন কাজ করে চলে। এদের বলে অনৈচ্ছিক পেশি, তাই তো? ঠিক, এদের বলে অনৈচ্ছিক পেশি। এর সেরা উদাহরণ হল আমাদের হৃৎপিণ্ডের পেশি বা হৃৎপেশি। এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্ত না থেমে সংকুচিত ও প্রসারিত হয়ে রক্ত পাম্প করে চলেছে। আমরা ঘুমিয়ে থাকলে ওটা জেগে থাকে। ভাবা যায়। আমাদের ভেতরেই এমন একটা যন্ত্র আছে যা আমাদের নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। আচ্ছা, এবার শেষ এবং সম্ভবত সবচেয়ে রহস্যময় কলাটির কথায় আসা যাক। চতুর্থ এবং সবচেয়ে জটিল কলাটি হল স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু।
এর একক হল নিউরন। নিউরন। একে বলা যেতে পারে আমাদের শরীরের কমিউনিকেশন নেটওয়ার্ক বা বায়োলজিক্যাল ইন্টারনেট। এর কাজ হল পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, চাপ, আলো, শব্দ এগুলো গ্রহণ করা এবং সেই খবর বিদ্যুতের গতিতে মস্তিষ্কে পৌঁছে দেওয়া। তার মানে আমি যে এখন কথা বলছি আর আপনি শুনছেন, এই পুরো প্রক্রিয়াটা স্নায়ুকলার মাধ্যমেই হচ্ছে। ঠিক তাই। শুধু তাই নয়, মস্তিষ্ক তখন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং পেশিকে নির্দেশ পাঠায়। ধরুন গরম কিছুতে হাত পড়ল, সঙ্গে সঙ্গে সেই খবর মস্তিষ্কে যায় আর মস্তিষ্ক হাতকে সরে আসার নির্দেশ পাঠায়। এই পুরো কাজটা 1 সেকেন্ডেরও কম সময়ে হয়। অবিশ্বাস্য। এই স্নায়ুকলাই আমাদের চিন্তা, অনুভূতি, স্মৃতি সবকিছুর ধারক ও বাহক। এটি দেহের সমস্ত অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে। এর সামান্য গড়বড়ের ফলেই কিন্তু পার্কিনসন্স বা অ্যালজাইমারের মতো জটিল রোগ হতে পারে। তাহলে যদি সারসংক্ষেপ করি, একটা কোষ থেকে যাত্রা শুরু হয়ে কোষগুলো কাজ ভাগাভাগি করে কলা তৈরি করল, বিভিন্ন কলা মিলে অঙ্গ তৈরি করল যারা নির্দিষ্ট মিশনে কাজ করে, আর সব অঙ্গ-প্রত্যঙ্গ আর তন্ত্র মিলে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি হলো, যা পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এই পুরো প্রক্রিয়াটা শুধু অসাধারণ নয়, এটা দক্ষতার এক চরম নিদর্শন। একদম। এই স্তরভিত্তিক গঠন আসলে প্রকৃতির কোটি কোটি বছরের বিবর্তনের ফল। এটা আমাদের শেখায় যে কোনো জটিল সিস্টেম একা একা তৈরি হয় না। এর জন্য প্রয়োজন বিশেষীকরণ আর সহযোগিতা। স্পেশালাইজেশন অ্যান্ড কোঅপারেশন। হ্যাঁ, প্রতিটি কলার একটা নির্দিষ্ট কাজ আছে, কিন্তু সবাই মিলে যখন একটা দল হিসেবে কাজ করে তখনই একটা জীবন্ত সত্তা সচল থাকে। জীববিজ্ঞানের এই ভিত্তিটা বুঝতে পারা মানে জীবনেরই মূল নকশাটা বুঝতে পারা। আজকের এই গভীর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমরা দেখলাম উদ্ভিদদেহের ভাজক কলার কোষগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে বিশেষ কাজ পেয়ে স্থায়ী কলায় রূপান্তরিত হয়। অর্থাৎ একটা সাধারণ কোষ থেকে বিভিন্ন ধরনের বিশেষ কোষ তৈরি হচ্ছে। হ্যাঁ। এবার ভাবুন তো, প্রাণীদেহ কি এমন কোনো মাস্টার কোষ থাকতে পারে যার কোনো নির্দিষ্ট কাজ নেই, কিন্তু সে ইচ্ছেমতো বিভাজিত হয়ে আমাদের শরীরের যে কোনো ধরনের বিশেষ কোষ, যেমন পেশিকোষ, স্নায়ুকোষ বা এমনকি রক্তকণিকায় রূপান্তরিত হতে পারে? বিজ্ঞানের জগতে এই ধারণাটি কিন্তু এখন আর কল্পনা নয়।